সবাইকে আমন্ত্রণ আমাদের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে। এক মাসের আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। রাজনৈতিক দল কতটা প্রতিষ্ঠান, রাজনীতির বাইরে নয় কিছুই। রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাই রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য। একটি রাজনৈতিক দল হচ্ছে এমন একটি সংগঠন যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে এবং সেই নির্বাচনে বিজয়ীরা সরকার গঠন করে। কিন্তু আমরা যদি ইতিহাস দেখি তাহলে রাষ্ট্র ক্ষমতায় যাবার জন্য জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে এবং অধিকার আদায়ের মধ্য দিয়ে জনগণকে নতুন একটি স্তরে উন্নীত করাও রাজনৈতিক দলের দায়িত্ব। দেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগ 1949 সালে প্রতিষ্ঠা হওয়া এই প্রাচীন রাজনৈতিক দলটি আগামী 23শে জুন তাদের 68তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। দেশ স্বাধীন হওয়ার আগে থেকে আরও যেসব রাজনৈতিক দল ছিল তার অনেকগুলোই এখন বিলুপ্ত প্রায়। টিকে থাকা অনেকগুলো দল তাদের প্রভাব হারিয়ে জনমানস থেকে বিস্তৃত হতে চলেছে। আবার নতুন নতুন রাজনৈতিক দলের জন্ম হলেও তার অনেকগুলো ঝরে গেছে সূচনা পর্বেই। সব রাজনৈতিক দলে কি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে, সেই উত্তর খুঁজতে চাই আমরা। আমার বিশ্লেষণটা এমনও হতে পারে যে সামরিক জান্তার হাত ধরে যেসব রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল সেই সব দলও দেশের মানুষের কাছে পৌঁছতে পেরেছে। জনসমর্থন নিয়ে তারাই এখন শক্ত অবস্থানে আছে। ভোটের রাজনীতিতে এসব দল অনেকটাই শক্তিশালী। আবার যথেষ্ট ভোট নাই, কিন্তু ভোটের রাজনীতিতে সহযোগী শক্তির ভূমিকা থেকেই এখন জোটগত রাজনীতির একটা ভালো অবস্থানও আমরা দেখছি। প্রশ্ন হচ্ছে, দেশের রাজনৈতিক দলগুলো কি তাদের কাঙ্ক্ষিত অবস্থানে যেতে পারছে? দলগুলো কি জনসাধারণের চাওয়া পাওয়া পূরণ করতে পারছে? আবার দীর্ঘকাল রাজনীতি না করেও হঠাৎ করে দলে যুক্ত হয়ে ক্ষমতার স্বাদ নেওয়া রাজনীতিকদের সংখ্যাও এখন অনেক বেশি। তাই রাজনীতিতে এখন হাইব্রিড শব্দের প্রচলন ঘটেছে। রাজনৈতিক দল তাদের অতীত জনমুখী চরিত্র হারিয়ে ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারার প্ল্যাটফর্ম কিনা, সেই প্রশ্ন এখন বেশি করে সামনে আসছে। তাই আমরা উপসংহারের এবারের বিষয় ঠিক করেছি, রাজনৈতিক দল কতটা প্রতিষ্ঠান হলো। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে আছেন মুক্তিযুদ্ধের সংগঠক এবং স্বাধীনতা ঘোষণাপত্রের রচয়িতা ব্যারিস্টার আমিনুল ইসলাম। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। উপসংহার আমরা শুরু করব। আমরা এই মাসের শুরু থেকে ধারাবাহিক এই আলোচনার সূচনা করেছি। গত পর্বগুলোতে আমাদের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন অধ্যাপক ডক্টর হারুন রশিদ, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক ডক্টর আবু সাইদ এবং জিএম কাদের। আজকের পর্বের আলোচনা যাবার আগে আমরা দেখে নেব গত পর্বের আলোচনার অংশবিশেষ। আওয়ামী লীগ আজকে একটা প্রাতিষ্ঠানিক রূপ কিন্তু লাভ করেছে। বিপুলের সমর্থনের মধ্যে বলেন, সাংগঠনিকভাবে যদি বলেন এবং আদর্শগতভাবে যদি বলেন, সেইভাবে অর্থাৎ জনগণের চিন্তা চেতনা আদর্শ মূল্যবোধ সেটাকে ধারণ করা এবং যেটা হলো মেইন স্ট্রিমিং পলিটিক্স যেটা বলি সেটাকে ধারণ করে ৬৭ বছর শুধু টিকে থেকে থাকে নাই, মূল ধারা হিসেবে কিন্তু টিকে আছে ওই অর্থে। এখন বিএনপির বিষয়টা যেটা হলো এটা নিয়ে ধরেন কোশ্চেন মার্ক সেখানে আছে এবং কতদূর এটা প্রাতিষ্ঠানিক হতে পেরেছে না পেরেছে সেটা একটা বিষয় আছে। কতদূর ব্যক্তি নির্ভর এবং কতদূর সেটা কাউন্সিল নির্ভর বা এদের কর্মী সমর্থকদের যে প্রত্যাশা তার উপর নির্ভর, কতদূর সেখানে ফ্রিডম আছে, কতদূর আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়, এই সব কিছু কিন্তু দেখার দরকার আছে। জিয়াউর রহমান যতটা গণতন্ত্রী মনা ছিলেন, ওনার বিএনপির পরবর্তী নায়করা গণতন্ত্রের মনা না। তারা ওটার সাথে জনগণকে তাদের পার্টিকে সম্পর্ক রাখেন নাই। আজকে বিএনপিকে তাদের এইসব খোলস ছেড়ে দিয়ে জনগণের কাছে যেতে হবে। পার্টির অভ্যন্তরে এটা আওয়ামী লীগের জন্য অপ্রযোজ্য। আজকে আওয়ামী লীগের যে এই যে ছাত্রলীগের গণ্ডগোল, এখানে সেখানে গণ্ডগোল, এটা হওয়ার একটা কারণ হলো কি, আমরা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্র, পার্টির অভ্যন্তরে দুটা পার্টির কারোই কিন্তু গণতন্ত্র জায়গা পায়নি। রাজনৈতিক দলের যদি সরকারের সাথে বেশি ঘেঁষে যায় কিংবা অভ্যন্তরে প্রবেশ করে তাহলে অশুভ চক্রের জন্ম হয়। সেই অশুভ চক্র যখনই জন্ম হয় দলের ভিতর, তখন দল শক্তিশালী হয় না, বরং দল এবং সরকার দুটি দুর্বল হয়। স্বাধীনতার পর থেকে যে কোনো সরকার, যে কোনো দল, সব দলই মোটামুটি ডিক্টেটোরিয়াল ওয়েতেই চালু ছিল, এখনও আছে। যে আমাদের দেশে রাজনৈতিক দলগুলি যে গণতন্ত্রের অভাব, এটা আমাদের স্বভাবজাত চরিত্র, আমাদের সংস্কৃতির মধ্যে এটা আছে যে আমরা রাজা বাদশার আন্ডারে থাকতে পছন্দ করি, আমরা বড় ভাইয়ের আন্ডারে থাকতে পছন্দ করি, আমরা বাপের আন্ডারে থাকতে পছন্দ করি। শুরু করছি উপসংহারে আজকের আলোচনা। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক আনোয়ার হোসেন, সৈয়দ আনোয়ার হোসেন এবং ব্যারিস্টার আমিনুল ইসলাম। আমি আমিনুল ইসলাম আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি একটু আগে বলছিলেন যে 54 সালের প্রচারে অংশ নিয়েছেন, যুক্তফ্রন্টের মানে ভোটের নির্বাচনের প্রচারণায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত তখন থেকেই আমি এরকম কথাও পড়েছি যে হাফ প্যান্ট পরা অবস্থায় বঙ্গবন্ধুকে দেখেছিলেন। আর সেখান থেকে শুরু করে এই যে ৬৭ বছরের আজকে আওয়ামী লীগ, আপনার মূল্যায়নে কি বলে, কতটা রাজনৈতিক দল, কতটা প্রতিষ্ঠান হলো? যদি আওয়ামী লীগ কি বলি আমরা
23শে জুন প্রতিষ্ঠাবার্ষিকী পালন হবে, 68তম প্রতিষ্ঠাবার্ষিকী। আপনার মূল্যায়ন যদি বলেন, নিজে দলে আছেন, দলে ছিলেন এবং নিশ্চয়ই থাকবেন। বাংলাদেশ আওয়ামী লীগ এটা তো একটি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি দল, এবং যে দল বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে, এবং এর ঐতিহ্য এবং এর সাফল্য এবং এর সাংবিধানিক সাংগঠনিক যে ভিত্তি এবং খুব মাটিতে গভীর পথিত একটি সংগঠন, এটা আমি মনে করি যে এই ধরনের দল এবং রাজনৈতিক দল আমি মনে করি যে কোনো দেশের জন্যে এটা একটা সামাজিক মূলধন। অতএব সেই সামাজিক মূলধনটা হিসাবে যদি আমরা দলকে দেখি এবং তার প্রাতিষ্ঠানিক কাঠামোটাকে সেভাবে ধরে রাখি, তার আদর্শ, তার ঐতিহ্য, তার ধারাবাহিকতা এবং যে রাজনৈতিক মূল্যবোধ, এবং সেখান থেকে কখনোই যে বিচ্যুত হবে না, এবং দলের যারা নেতা হবেন, নেতৃত্ব দেবেন প্রতিটা স্তরে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, এটা সব দেশের জন্য সব দেশেই কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অতএব একটি দলকে মানুষ দেখে, দলের যিনি প্রতিনিধিত্ব করছেন, নেতৃত্ব ইউনিয়ন থেকে শুরু করে জেলা পর্যায়ে এবং জেলা থেকে শুরু করে দেশের পর্যায়ে, তাদের ভাবমূর্তিটা কি। অতএব এই ভাবমূর্তিটা একটা মানুষের ভিতরে একটা যেটাকে বলে যে একটা আস্থা বা বিশ্বাস তৈরি করে ওই দলটা সম্পর্কে। আস্থা বিশ্বাস শুধু না, তাদের মাঝে একটা রাজনীতির একটা ধারা হিসাবে মূর্তিমান একটা অবস্থা দাঁড়ায়। তো সেই জায়গাটাতে যদি আপনি না যেতে পারেন, তাহলে পরে দলের যে প্রতিষ্ঠানগত যে ভিত্তি, সেটা দুর্বল হতে থাকে। এবং এই জায়গা থেকে আমার মনে হয় যে এটা যদি আমরা দেখি, তাহলে দেখব যে আমাদের ছাত্র অবস্থা থেকে, যেমন আমি আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছি, ছাত্র অবস্থা থেকে তাদের আওয়ামী লীগের কাজ করতেছে, তো সেইভাবে সেই সময় কিন্তু ছাত্ররা একটা বিশেষ ভূমিকা পালন করেছে। এবং ছাত্র আন্দোলন বাংলাদেশে এবং অবিভক্ত ভারতবর্ষ, এটা খুব বিশেষ করে উভয় বাংলাতেও এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং সেই জায়গা থেকে আসলে এই আদর্শিকতা, এই মূল্যবোধ, এই চারিত্রিক বৈশিষ্ট্য, দৃঢ়তা এবং তাদের রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সহমর্মিতার জায়গাটি দৃঢ় হতো, এবং এর উপরে ভিত্তি করে পরবর্তীতে রাজনীতি করে উঠতো। তো সেইখানে আমরা লক্ষ্য করছি যে বেশ প্রায় 15-20 বছর তো এই ছাত্র রাজনীতি যে প্রায় অনুপস্থিত হয়ে আছে। যেটা আছে ছাত্র বা যুব সংগঠন যেগুলো আছে, সেটা দুর্ভাগ্যজনক হলো এইটি বাস্তবতা যে সেখানে এগুলোকে একটা নিজেদের ভাগ্য পরিবর্তনের একটা সিঁড়ি হিসেবে ব্যবহার করছে। অতএব যখন আমরা ছাত্র ছিলাম, অন্যরা ছাত্র ছিলাম, আমাদের ভাগ্য পরিবর্তনের সিঁড়ি ছিল আমাদের শিক্ষা। অতএব সেখান থেকে আমরা বেরিয়ে এসে আমাদের একটা নিজের যে প্রফেশনস আমরা বেছে নিতাম এবং সেখানে যাওয়ার ব্যাপারটা, তার সঙ্গে রাজনীতি, তার সাথে পাশাপাশি রাজনীতির যে ধারার, সেটা যেমন আমার পেশাতে মরণশীলতার দিক থেকে যেমন হেল্প করতো, আমার পেশার অভিজ্ঞতাটা আমার রাজনীতি হেল্প করতো। ওদের একটা আরেকটার পরিপূরক ছিল। কিন্তু এখন বিষয়টা সব বিষয়টাই হয়ে গেছে যে একটা সুবিধাবাদী যদি বলা যায়, বা একটা পদ পেলে পরে আমি একটা কার্ড ছাপালাম, সেটা দিয়ে আমরা অফিস আদালতে গেলাম, তো সেখানে যে একটা টেন্ডার থেকে শুরু করে নানা রকম সুযোগ। মনে হয় যে এটা রাজনৈতিক দলটা প্রতিষ্ঠান হলো না জন্য এই দুর্বলতাগুলো বেশি আমাদের সামনে আসছে। হ্যাঁ, এটা রাজনৈতিক দল হলো না সেটা আমি বলবো না, কিন্তু রাজনৈতিক দলের যে ধারাবাহিকতাটা ছিল সেটা স্বাধীনতার পর আমরা লক্ষ্য করেছি যে বিচ্ছিন্ন হতে শুরু করে। আরেকটি জিনিস যেটা হলো যে আমরা যে সমাজতন্ত্রের কথাটা বললাম, সেই সমাজতন্ত্রের বিষয়টা আওয়ামী লীগের সাথে মেলাতে যেয়ে আমরা নানাভাবে ইয়াঙ্গার জেনারেশনসের ভিতরেই স্বাধীনতার পরপর সৃষ্টি হলো, যেখানে বিভাজন সৃষ্টি হলো,
বাকশাল হলো, বা তার আগে জাসদের জন্ম হলো, এই সমস্ত হওয়াতে আমাদের যে অর্জন, আমাদের ইয়াঙ্গার জেনারেশন যেটা আমাদের একটা অর্জন হয়েছিল, সেটা দ্বিধাবিভক্ত হয়ে গেল এবং এটা আমাদের খুব বড় ক্ষতি করেছে। অতএব মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা থেকে আমাদের যে অর্জনটা করার কথা ছিল, যেটা আমাদের ট্রেজার হতো আগামী 20-25 বছরের কাজে, সেই জায়গাটা বাধাপ্রাপ্ত হলো। এবং তারপরে আবার খুব দ্রুত আমরা একটা চেঞ্জ হলো, যে সমাজতন্ত্র হতে হলে একটা নতুন থিওরি নিয়ে আসে, এটাকে কিভাবে করা যায়, সেখানে একটা মুজিববাদ এর নাম করে তারা, যেটা বা পরে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নাম করে সেটাও সফল হলো। হ্যাঁ, আমাদের বাকশালে যেটা হলো সেটা তো একটা আমি এইটার বিশ্লেষণটা শুনবো আপনি দল থেকে বাকশাল, মানে আওয়ামী লীগ থেকে বাকশাল, নিশ্চয়ই শুনবো আমি, তখন আপনি খুবই সক্রিয়ভাবে ওই সমস্যা দিলেন। আমি সুজান হোসেন আপনাকে যেতে চাই, আপনি রাজনীতির বাইরে থেকে রাজনীতিকে দেখেন, বিশ্লেষণ করেন, আপনার বিশ্লেষণ কি বলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এই প্রতিষ্ঠান হয়ে ওঠা বা না ওঠা, আপনি কিভাবে দেখেন? আমি বেশ কিছু লিখেছি এবং বলেওছি বটে। তো পুনরুক্তি করে বলি যে এই মুহূর্তে সংজ্ঞার্থ অনুযায়ী বাংলাদেশে আমি কোনো রাজনৈতিক দল দেখতে পাচ্ছি না। রাজনৈতিক গোষ্ঠী আছে, রাজনৈতিক মহল আছে, কিন্তু যাকে বলা যায় রাজনৈতিক দল, তা আমার চোখে পড়ছে না বলে দুঃখিত। আমি খুব কঠোর মন্তব্য করলেন, পক্ষে যুক্তি দিতে হবে আপনাকে, নাকি রাজনৈতিক দলের লোকরা আপনার সমালোচনা করবে অনেক। এখন রাজনৈতিক দল নিয়ে নন্দিত রাষ্ট্রবিজ্ঞানী মরিস ডুভার্জার বেশ একটা ঢাউস বই আছে। এই বইটি পড়লে মোটামুটি ধারণা পাওয়া যায় যে রাজনৈতিক দল কাকে বলে, কিভাবে হয়, ইত্যাদি ইত্যাদি। তো অত পণ্ডিতি কথায় যাওয়াটা অনুচিত এই অনুষ্ঠানে। তবে আমি একটু সোজাসাপটা বলে নেই যে নীতি ও আদর্শ ভিত্তিক জনকল্যাণমূলক একটি মানবিক সংগঠনকে রাজনৈতিক দল বলে, এবং রাজনৈতিক দল হয়ে ওঠার কতগুলো রাজনৈতিক নীতিমালাও আছে, যা কিন্তু এই মুহূর্তে আমি দেখছি অনুপস্থিত। মানে বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দল, আপনি কোনটার মধ্যে এই উপাদান দেখেন না? আমি দুঃখিত যে আমি তো চেয়েছি উদ্যান, কিন্তু পেয়েছি অরণ্য, বাগানও পাচ্ছেন না। আমি দল পাচ্ছি না আর কি। দল এর মধ্যে একটু আবার নিচু স্তরে নেমে এসে বলা যাবে যে বাংলাদেশে অন্তত অনুপুঙ্খ বিচারে সবচেয়ে বড় এবং সবচেয়ে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। তবে এখন আওয়ামী লীগ যে পর্যায়ে আছে, দলের নীতি বা দলের প্রক্রিয়া পদ্ধতির মধ্যে আছে কিনা তা নিয়ে নানাবিধ বিতর্ক হতে পারে। আর আওয়ামী লীগের পাশাপাশি জনসমর্থন ভিত্তিক আরো দুটো দল আছে, একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর একটা হচ্ছে জাতীয় পার্টি। এখন আমি দুর্মুখের মতো মন্তব্য করলেও বাস্তব সত্যটি হচ্ছে এই দুটো দল দল হিসেবেই বিবেচিত হতে পারে না, এই জন্যে যে সেনা ছাউনিতে দুটো দলের জন্ম। সেনাবাহিনীর যে কাজ, সেনাবাহিনীর যে দায়িত্ব, তার মধ্যে রাজনীতি পড়ে না। আমার মনে আছে যে ৭১-এ মুক্তিযুদ্ধ যখন চলছিল, সেই সময় বিচারপতি আবু সাঈদ চৌধুরী, তখন ভ্রাম্যমাণ রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশে, তাকে শ্রীমতী ইন্দিরা গান্ধী বলেছিলেন যে দেখুন, আর যাই করুন, আপনাদের স্বাধীন বাংলাদেশে যেন সামরিক শাসন না হয়। ইন্দিরা গান্ধী বেঁচে থাকলে দেখতেন যে সামরিক শাসনও হয়েছে, সেটা অবশ্য দেখে গেছেন তিনি, কিন্তু রাজনৈতিক দলও যে হয়েছে আরো এক ধাপ বেরিয়েছে এই সেনাবাহিনীর মধ্যে। কিন্তু এই যে দুটি দলের কথা আপনি বললেন, তারা তো নিশ্চয়ই তাদের দুটি দলের প্রতিষ্ঠাতাই সামরিক বাহিনীর কর্মকর্তা, এবং তারা শীর্ষ ক্ষমতা থেকে এই দল গঠন করেছেন। কিন্তু তার বলে অনেকগুলো
পর্যায়ে যদি বলেন, আপনি নির্বাচন বলেন, আন্দোলন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া বলেন, তার অংশের সঙ্গে প্রক্রিয়ার সঙ্গে তারা চলমান ছিলেন এবং তাদের সকলেরই এই দল দুটিরই বয়স 2 যুগেরও বেশি। একটি তো বয়স প্রায় 30 বছরের বেশি, মানে একটি 76 সালে জন্ম, একটি 86 সালে জন্ম, তারপরে তারা আছেন এবং শক্ত অবস্থানে আছেন। আপনার এই সমালোচনা সত্ত্বেও তো মানুষ তাদেরকে রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করেছে বলে তাদেরকে ক্ষমতা দিয়েছে এবং ভোট দিচ্ছে। আমি সেই কথাই আসছিলাম। বাস্তবতা হচ্ছে এই মাঠ পর্যায়ের বাস্তবতা যে তাদের পক্ষে জনসমর্থন আছে, যারই যতটুকু মানুষ গ্রহণ করেছে রাজনৈতিক দল হিসেবে। ব্যাপারটা হলো সাধারণ মানুষ তো আমার মতো পণ্ডিতি তত্ত্বের কথা নিয়ে ভাবে না। তারা দেখে তাদের সামনে কারা আসে, কি প্রতিজ্ঞা করে, কি অঙ্গীকার করে, ইত্যাদি ইত্যাদি দিয়ে। তো সেটা কিন্তু অন্য ব্যাপার। কিন্তু আপনার প্রশ্নটা ছিল তাত্ত্বিক, দল প্রতিষ্ঠান হলো কিনা, সেই জন্য আমি ওদিক থেকে বলবার চেষ্টা করছি। এখন কথা হলো, দেখুন, আওয়ামী লীগ নিয়ে আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যারিস্টার আমিরুল ইসলাম বললেন, তিনি তার সঙ্গে ছিলেন, দলটির সঙ্গে মুক্তিযুদ্ধেও নেতৃত্ব দিয়েছেন। আমি পর্যবেক্ষণ করেছি আওয়ামী লীগ অনেকটা বয়স হয়ে গেছে, কিন্তু যে আওয়ামী লীগ 71 পূর্ব ছিল সেই আওয়ামী লীগ তো এখন সেই আওয়ামী লীগ নেই। কেন নেই? সবচেয়ে বড় আমার প্রশ্নটি হচ্ছে যে রাজনৈতিক দুটো প্রশ্ন। রাজনৈতিক দলে যখন সরকার গঠন করে রাজনৈতিক দল, তখন কিন্তু রাজনৈতিক দল এবং সরকার আলাদা থাকতে হয় রাজনৈতিক দলের নিয়ম নীতি অনুযায়ী, এবং বঙ্গবন্ধু সেটা করেছিলেন। মন্ত্রিত্ব সাধারণ দলের দায়িত্ব নিয়েছিলেন। আবার স্বাধীন বাংলাদেশের পরে তিনি সভাপতি পদ ছেড়ে দিয়েছিলেন, জিল্লুর রহমানকে করেছিলেন। কিন্তু আমরা এখন কামরুজ্জামান তো করেছিলেন, কামরুজ্জামানকে সভাপতি করেছেন। তা এখন কথা হলো যে এই যে সরকার এবং দল আলাদা করবার একটা মন্তব্য কিন্তু আমরা পেয়েছিলাম আওয়ামী লীগের বিগত কাউন্সিলে, এবং সেই লক্ষ্যে কিছু ছোটখাটো পদক্ষেপ নেওয়া হয়েছিল। আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু তারপরে যে অবস্থা সেই অবস্থায় রয়ে গেছে। যেমন দলের সাধারণ সম্পাদক একজন অত্যন্ত দায়িত্বশীল মন্ত্রী, আবার দলের সভাপতি প্রধানমন্ত্রী। আমার কাছে মনে হয় যে দল এবং সরকার একাকার হলেই দলও ঠিকমতো চলে না, সরকারও চলে না, দলের প্রাতিষ্ঠানিকরণ কিন্তু বিপন্ন বিপর্যস্ত হয়। বিএনপি বা জাতীয় পার্টির কথা নাই বা বললাম, আবার দেখুন দলীয় যে সংবিধান যেটা, সেটার মধ্যে দেখা যাচ্ছে যে ব্যক্তির প্রাধান্য, ব্যক্তি নেতার প্রাধান্য, শীর্ষ নেতার প্রাধান্য, এটা হলো তো দলের ভিতরে গণতন্ত্র চর্চা হয় না। আমরা জানি যে এখানে কিন্তু আবার আরেকটি প্রসঙ্গ আছে, যাকে বলি আমরা ইংরেজিতে যে বরোড কারিশমা, সম্মোহনের উত্তরাধিকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজস্ব গুণে নেতৃত্বের অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে, সন্দেহ নেই। কিন্তু এটাও তো অনস্বীকার্য, তিনি বঙ্গবন্ধুর সম্মোহনকে অনেকটাই ব্যবহার করছেন। আমরা যখন বলি যে নেত্রী শেখ হাসিনা, তখন কিন্তু এক নিঃশ্বাসে এটা স্মরণ করে নেই তিনি বঙ্গবন্ধু করলেন। কাজে সম্মোহনের উত্তরাধিকার। আবার বিএনপির খালেদা জিয়া, সবসময় ছবি থাকবে জিয়াউর রহমানের, ওই সম্মোহনের উত্তরাধিকারটা কাজ করছে। আর এটা ইতিবাচক না নেতিবাচক সে মন্তব্যে আমি যাব না, কিন্তু কথা হলো দলের দল হয়ে ওঠার ক্ষেত্রে এই ধরনের সম্মোহনের উত্তরাধিকার একটা বড় প্রতিবন্ধক হয়। আর একটি কারণ হচ্ছে যে আমরা দেখি যে রাজনৈতিক দলটা কিন্তু আমাদের নিজস্ব ঐতিহ্য নয়, এটা পশ্চিম থেকে ধার করেছে। আমরা উপনিবেশ বাদের সুবাদে এটা আমরা ধার করে নিয়েছি। যেমন ভারতে প্রথম রাজনৈতিক দল হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885, 1906 মুসলিম লীগ এই ঢাকায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে জন্ম হয়েছিল। আমি একটু সেই মুসলিম লীগ অনেকটাই বিস্তৃত, এখন কালের অন্তরালে চলে গেল, কিন্তু সেই কংগ্রেস এখনো ভারতবর্ষে প্রধানতম রাজনৈতিক দল এখনো। যদিও শেষ 10 বছরের বা শেষ 5 বছরের বিশ্লেষণটা হয়তো আমরা করবো। আমি বিরতিতে যাবো, তারপরে ফিরে এসে দুজনের কাছে বলবো তাহলে আমরা রাজনৈতিক দল এই উপমহাদেশ কেন্দ্রিক যদি দেখি, কংগ্রেস আওয়ামী লীগ যদি প্রাচীন দলের কথা বলেন, আর সবই মোটামুটি প্রায়
কালের গর্ভে হারিয়ে যাওয়ার মতন অবস্থা। তাহলে দল হয়ে ওঠাটা কতটা জরুরি নাকি ক্ষমতায় থাকাটা জরুরি? ক্ষমতায় থাকাটা জরুরি। আমি প্রশ্নের জবাবটা নেব বিরতির পর। দর্শক আপনারা থাকুন, আমাদের সঙ্গে আছেন সৈয়দ আনোয়ার হোসেন এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি রাজনৈতিক দল কতটা প্রতিষ্ঠান হলো এই নিয়ে। স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম। সৈয়দ আনোয়ার হোসেন যেমন বলছিলাম, আমি ব্যারিস্টার মন্তব্য জেনে তারপর আমি সৈয়দ আনোয়ার হোসেনের কাছে আবার যাব। উনি যেভাবে বললেন যে একদমই কোনো দলকে উনি দেখেন না, একজন রাজনৈতিক দলের নেতা হিসাবে এবং অনেক বছর রাজনৈতিক দলে যুক্ত থাকার, আপনি কি ওনার এই বক্তব্য কোনো খণ্ডন করার চেষ্টা করবেন? উনি তো নিজেই বললেন যে এটা একাডেমিক অ্যাপ্রোচ থেকে থিওরি যেগুলো আছে আর কি, তো সে ব্যাপারে আমি চেষ্টা করেছি পলিটিক্যাল সায়েন্সের বিষয় নিয়ে, কিন্তু পলিটিক্যাল পার্টির উপরে উনি একটা ভালো বইয়ের উদাহরণ দিয়েছেন, ওটা আমার পড়া হয়নি। তো সেটাতে কেউই বলতে পারছে না যে কি কি কেমিস্ট্রি থাকলে একটা দল হয় গঠন প্রক্রিয়াতে, কেউই নির্দিষ্ট করে বলতে পারছে না। আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে একটা আপনার একটা কন্টিনিউইং আনব্রোকেন একটা প্রসেস থাকতে হবে। অথবা এটা যদি এই আনব্রোকেন যদি না থাকে, ব্রেক করে যায়, তাহলে এটা খুব কঠিন হয়ে যায়, গ্রোথটা খুব ইম্পেয়ার্ড হয়। আওয়ামী লীগের তেমন সবচেয়ে প্রাচীন দল যদি বলেন, প্রাচীন দল সেখানে ব্রেক হয়েছে। এই ব্রেকগুলো মানে হেলথের জন্য, পার্টি হেলথের জন্য ভালো না, এবং এটাকে অনেকটা অ্যানথ্রোপোলজিক্যালিও অনেক যারা পণ্ডিত ব্যক্তি তারা এগুলোকে অ্যানথ্রোপোলজিক্যালি এটা দেখছেন যে এটা একটা দেহের মতো। আচ্ছা, অর্থাৎ ওই দেহে মানে যেমন মানুষের ব্যক্তিগত আছে, তেমনি আবার জাতিগত দেহ আছে, আবার দলগত দেহ আছে। তো এটা যখনই এই ছেদ পড়ে তখনই এটা খুব বিপজ্জনক একটা পরিস্থিতি হতে পারে। তার থেকে বেরিয়ে আসতে বহুদিন সময় লাগে। আপনি যদি বলেন, আপনি যেটি বলছিলেন যে এই যে দলে যে প্রতিষ্ঠান না হয়ে ওঠা এবং এই দু একটি ব্যক্তি এবং আপনি বলছেন সম্মোহন, তার মানে কি কোনো ব্যক্তিকে ধরে এই রাজনৈতিক সংগঠনগুলো আগায়, প্রতিষ্ঠান হয় না? আপনি হয়তো সেটাই বলতে চাইছেন। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আমরা যদি তিনটি বিবেচ্য দলের গঠনতন্ত্র আলোচনা করি তাহলে দেখতে পাবো, ধরুন আওয়ামী লীগের গঠনতন্ত্রে কিছুটা স্পর্শ আছে যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা, বাস্তবে কতটুকু আছে সেটা চর্চা কতটুকু হয় সেটা অন্য কথা, কিন্তু আছে। এবং এই জন্য কিন্তু আপনার যদি আমি যদি আপনাকে ধরে দিই, আওয়ামী লীগের গঠনতন্ত্রে বলা যায় এই প্রতিষ্ঠান, ওরা কিন্তু এই প্রতিষ্ঠান শব্দটাও ব্যবহার করা হয়েছে। আমি সেটাই বলছি। বিএনপির গঠনতন্ত্র দেখলে দেখা যাবে যে চেয়ারপারসন সর্বময় ক্ষমতার অধিকারী। জাতীয় পার্টির গঠনতন্ত্র তাই, ওই মানে চেয়ারম্যানই সব কিছু। তো কাজেই এক ব্যক্তি যদি সব কিছু থাকেন তখন কিন্তু ওই অন্যান্য অংশগুলোর কোনো ভূমিকা থাকে না, সেক্ষেত্রে কিন্তু দল হয় না। কারণ ব্যাপারটা হচ্ছে, মনে রাখতে হবে যে দল কথাটাই কিন্তু পরিপূর্ণভাবে গণতান্ত্রিক। অগণতন্ত্রে কখনো দল থাকে না, গোষ্ঠী শাসন করে, কিন্তু গণতন্ত্রে দল থাকে এবং বহু দল থাকে, এবং প্রতিটি দলের ভিতরে গণতন্ত্রের চর্চা যদি থাকে তখন সেই দল ক্ষমতায় গিয়ে দেশকে গণতন্ত্র দিতে পারে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, দলের ভিতরে যদি গণতন্ত্র না থাকে, ব্যক্তির শাসন, ব্যক্তির প্রাধান্য স্বীকৃত থাকে, তাহলে সেই দল ক্ষমতায় গেলে কি দেশকে গণতন্ত্র দিতে পারে না, কখনোই সম্ভব নয়। কারণ গণতন্ত্রকে আমরা বলি একটা প্রক্রিয়া এবং পদ্ধতি, আবার গণতন্ত্র একটা মানসিকতা। আগে মানসিকতায় গণতন্ত্রের শেকড় গজাতে হবে, তারপর প্রক্রিয়া পদ্ধতিতে গণতন্ত্র যেতে পারে। আমাদের সমস্যাটা হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন রেখে দিচ্ছি, কিন্তু অন্য দুটো দল নিয়ে সমস্যা রয়ে গেছে। বাম দলগুলো এরা ছোট ছোট দল, এরা ক্ষমতার কাছাকাছি নেই, দল ত্যাগ করে আওয়ামী লীগে না আসলে বা বিএনপিতে না আসলে ক্ষমতা স্বাদের পায়, জোট করে নিজের প্রতীক মানে অপ রেখে বড় দলের প্রতীকে নির্বাচন করে ক্ষমতায় যেতে পারে। তো বাম দলগুলোর মধ্যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু আছে। এবং আরেকটি বিপন্ন বিষয়ের কথা, যে এক সময়
আমেরিকার একজন রাষ্ট্রদূত বাংলাদেশে ছিলেন, যিনি যাকে মস্করা করে অনেকে বলতো কালা জাহাঙ্গীর, এবং হ্যারি থমাস নিজেকে বলতেন যে আমাকে লোকে কালা জাহাঙ্গীর বলে। কালা জাহাঙ্গীর কিন্তু একটা অদ্ভুত কাজ করেছিলেন। তিনি একটি বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে বাংলাদেশে একমাত্র গণতান্ত্রিক দল জামাতে ইসলামী। এটা নিয়ে খোদ মার্কিন প্রশাসনেই দারুণ প্রতিক্রিয়া হয়েছিল, এটা সাক্ষী আমি। তো কথা হল, আপাত দৃষ্টিতে গণতন্ত্র ধর্মের ভিত্তিতে, ধর্মীয় ভিত্তিতে রাজনীতি, যেটা ধর্মভিত্তিক রাজনীতি গণতন্ত্রের বিপ্রতীপ অনুষঙ্গ আর কি। তো এই জন্য আমি যেটা বলি যে দলের ভেতরে গণতন্ত্র চর্চা না থাকলে দলটি প্রতিষ্ঠান হতে পারে না আর কি। বেশ, আপনি কতটা দেখেন? আপনি নিজে তো দলের মধ্যে আছেন, ছিলেন। আওয়ামী লীগের কি এটি কখনো অভাব অনুভব করেন যে এই মুক্তিযুদ্ধ রাজনৈতিক দল, আমি যদি বলি এখন যে গত 1971 সালের পরে এখনই আওয়ামী লীগই একমাত্র দল যারা সব থেকে বেশি সময় রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত ছিল, এবং আওয়ামী লীগই একমাত্র দল যারা 75 সালে তাদের দলের নেতা সহ, রাষ্ট্রপতি সহ, দেশের প্রতিষ্ঠাতা, জাতির জনক সহ নিহত হওয়ার পরে দলটি টিকে গিয়েছিল, কারণ দলটির একটি ঐতিহ্য ছিল, মুক্তিযুদ্ধে তাদের বিষয় ছিল। বঙ্গবন্ধু রাজনীতিতে এবং সংগ্রামী আন্দোলনে নেতৃত্ব দিতে এবং পরবর্তীতে উনি পাকিস্তানের কারাগার থেকে ফিরে আসার পরও যে রাজনীতি আমরা দেখেছি, বাকশাল হওয়ার আগ পর্যন্ত গণতান্ত্রিক যে প্রক্রিয়া ছিল সবগুলোই কিন্তু পালন করেছেন। এবং আমাদের পার্লামেন্টারি পার্টির মিটিং বলেন বা আমাদের দলে ভেতরে ওয়ার্কিং কমিটি মিটিং, কাউন্সিলিং করার বিষয়ে, এবং সেই কমিটি নিয়ে সবসময় তিনি বসতেন। এবং আমরা তখন খুবই ইয়াং, আমাকে সেন্ট্রাল কমিটি তো দিয়েছেন তিনি, আমি আমার জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলাম। অতএব আমার গ্রাউন্ড লেভেল থেকে সাংগঠনিক প্রক্রিয়ার ভেতরে যে বিষয়গুলো দেখেছি, যে তার এই নেতৃত্বে সে গণতন্ত্রের যে আবহাওয়া, এবং তার চারপাশে যারা ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী সাহেব, এবার কামরুজ্জামান সাহেব, এরা সকলে খুব গণতান্ত্রিক মনা মানুষ ছিলেন। জিল্লুর রহমান সাহেব পরবর্তী পর্যায়ে। তত এই দৃষ্টিভঙ্গি থেকে সেটা খুব আমরা এনজয় করেছি। কিন্তু এই যেটা আমি বলছিলাম, যে ধারাবাহিকতাটা যে স্ন্যাপড হলো একটা পর্যায়ে, সেই ইতিহাসের সাক্ষী। বাকশাল করার সিদ্ধান্ত কি গণতান্ত্রিকভাবে দলের সকলের সঙ্গে আলোচনা করে হয়েছিল? উনি সব আলোচনায় উনি করেছিলেন, এবং পার্লামেন্টারি পার্টির মিটিং উনি রেখেছিলেন। সেই পার্টি মিটিংয়ে উনি ওপিনিয়নে নিয়েছিলেন, মেজরিটি অপিনিয়ন এটার বিরুদ্ধে ছিল, কিন্তু উনি লাস্টলি একটা বললেন যে আমি সব কিছু তোমাদের বলতে পারছি না, কিন্তু এমন একটা সময় আসছে হয়তো আমাকে কিছু বলবে না, কিন্তু তোমাদের কারোর প্রাণ থাকবে না। আমি অতএব এটা করতে হবে, এটা করো, আবার আমি আবার ফিরে আসবো। মানে এটা সাময়িক, সেটা এই ইঙ্গিত দিয়েছিল। হ্যাঁ, কারণ মেজরিটি কিন্তু এটার সাথে একমত হননি। কিন্তু তারপর লাস্ট উনি যেটা বলে, আমি সব শুনেছি তোমাদের কথা, তোমাদের যুক্তি আছে, সবই আছে, কিন্তু এমন একটা বিষয় আছে যে সবটা তোমাদের বলতে পারছি না, আমাকে এটা করতে হবে, কিন্তু আমি আবার ফিরে আসবো। মানে তাহলে এই সাময়িক, এর আগে আমাদের রাষ্ট্রবিজ্ঞানী হারুনুর রশিদ উনিও বলেছিলেন যে বঙ্গবন্ধু নিজের ভাষণে বলেছিলেন যে এটা একটা সাময়িক ব্যবস্থা। আমি উপস্থিত ছিলাম। আচ্ছা, এটা সাময়িক ব্যবস্থা, মানে বাকশালটাকে দল না বলে একটা ব্যবস্থাপনা, এরকম বলার চেষ্টা অনেকটা হয়েছিল। সুজান হোসেন, আপনি কি মনে করেন যে আর যে দলগুলো হলো, এমনকি আমি অনেকবার গত আলোচনায় আমরা বলছিলাম যে বাংলাদেশে যদি প্রথম রাজনৈতিক দল দেখেন, মানে মেড ইন বাংলাদেশ রাজনৈতিক দল বলে আমরা জাসদকে বলতে পারি। স্বাধীন হওয়ার পরপরই প্রথম যে রাজনৈতিক দল হলো সে জাসদ। সেই দলটিও কিন্তু রাষ্ট্র ক্ষমতা বলেন, দেশের মানুষের আস্থার ক্ষেত্রে বলেন, খুব বেশি দূর এগুতে পারে নাই। আবার তার আগে থেকে বামপন্থী দলগুলো আপনার কথা বলছিলেন, তো এই সমস্ত দলও তো মানে প্রতিষ্ঠান হলো না, যারা নিজে, আপনি বলছিলেন যে বামপন্থী দলগুলোর মধ্যে অনেকটা গণতান্ত্রিক মানে একটা চেষ্টা থাকে, প্রক্রিয়া থাকে, সেগুলো তো মানুষের আস্থা অর্জন করতে পারলো না। সেটির কারণ কি? এই আপনার এই প্রশ্নে যাবার আগে বাকশাল প্রসঙ্গ নিয়ে কিছু সংযোজক বক্তব্য দিই। বাকশালকে আমি কখনোই দল হিসেবে বিবেচনা করি না। এটা একটা জাতীয় অভিন্ন মঞ্চ, বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে, তাও সাময়িক। এবং এটা যে সাময়িক ছিল তার একটা তথ্য আমি এখানে উল্লেখ করি। বঙ্গবন্ধুর অন্যতম মন্ত্রী ছিলেন ডক্টর এ আর মল্লিক, ইতিহাসবিদ,
এবং বঙ্গবন্ধু যারা পিএইচডি আছে তাদেরকে বলতেন ডাক্তার সাহেব। তো আর খুবই শ্রদ্ধা সম্মান করতেন ওই সময়। বঙ্গবন্ধুর চারপাশে লেখাপড়া জানা মানুষরাই ছিল, আমরা জানি। ব্যারিস্টার আমিরুল ইসলামের মতো মানুষও স্বীকার করবেন, যা এখন একটু ঘাটতি আছে, এটা আমি অস্বীকার করব না আর কি। তো ডক্টর এআর মল্লিক কিন্তু সরাসরি বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলেন যে বঙ্গবন্ধু, আপনি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে এই কাজটি করলেন কেন? আচ্ছা, আমি ডক্টর মল্লিকের কাছ থেকে শোনা কথা। তখন বঙ্গবন্ধু উত্তর দিয়েছিলেন যে ডাক্তার সাহেব, দেখছেন না চারিদিকে পরিস্থিতি, আমাকে কটা দিন সময় দেন, সব ঠিকঠাক করে আমি আবার গণতন্ত্রে ফিরে যাব। তো কাজে ব্যবস্থাটা একটা বিশেষ ব্যবস্থা, এটা দল নয়, এটাকে দল হিসেবে বলা ঠিক হবে না। ওই যে দলের সংজ্ঞার্থ অনুযায়ী কিন্তু সেই সময়টা বঙ্গবন্ধুকে দেওয়া হয়নি। আর একটা কথা একটু বলে রাখি যে পরিস্থিতির প্রেক্ষাপটে ঘোষিত নীতি আদর্শ থেকে সাময়িক বিচ্যুতির দৃষ্টান্ত এটাই প্রথম নয়। লেনিন 1917 সালে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য বিপুল উদ্যমে কাজ শুরু করলেন, তার নাম দিলেন ওয়ার কমিউনিজম, যে দ্রুত গতিতে কমিউনিজম প্রতিষ্ঠা করতে হবে রাশিয়ায়। সেই লেনিন 1921-এ দেখলেন যে চারিদিকে পরিস্থিতি বেসামাল। দশম কংগ্রেস পার্টি, দশম কংগ্রেসে তিনি ঘোষণা করলেন নিউ ইকোনমিক পলিসি। এবং নিউ ইকোনমিক পলিসি আমরা জানি যে সমাজতন্ত্র এবং পুঁজিবাদের মিশেল। এটাকে বলা হয়েছিল কৌশলমূলক পশ্চাৎপসরণ, স্ট্র্যাটেজিক রিট্রিট। 1928 পর্যন্ত নিউ ইকোনমিক পলিসি চালু ছিল, তারপরে রাশিয়া ঘুরে দাঁড়িয়েছিল। খাদ্যাভাব, দুর্ভিক্ষের দেশ, খাদ্য উদ্বৃত্তের দেশ হলো। লেনিন 1924-এ লোকান্তরিত হলেন, কিন্তু তার নীতি থাকলো। আর বঙ্গবন্ধু, লেনিন যদি সমালোচিত না হন, বঙ্গবন্ধু কেন সমালোচিত হবে? এটা একটা প্রশ্ন। এবার আপনার মৌলিক প্রশ্নে আসি, সেটি হচ্ছে যে পাকিস্তানে কিন্তু প্রথম বিরোধী দল আওয়ামী লীগ, আর বাংলাদেশেও প্রথম বিরোধী দল জাসদ। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে এসে আমি আপনার কাছে আসবো এবং তখন এই বিশ্লেষণটা শুনবো। দর্শক থাকুন আপনারা আমাদের সঙ্গে। বিরতির পরে ফিরে এলাম আবার উপসংহারে। আমরা চলে যাব আনোয়ার হোসেন আপনার কাছে। সুজান হোসেন, আপনি বলছিলেন যে একটি ব্যাখ্যা দিলেন, আরেকটি ব্যাখ্যা আপনি বলতে চাচ্ছিলেন। না, ব্যাখ্যাটা হচ্ছে যে এভাবে বলা যায় আর কি, যে এই যে ছোট ছোট যে দলগুলোর কথা, এরা কিন্তু সংজ্ঞার্থ অনুযায়ী বামপন্থী যেগুলো দল, সংজ্ঞার্থ অনুযায়ী দল হিসেবে কাজ করছে। তাদের ভিতরে প্রত্যেকটা সিদ্ধান্তের প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া চলে, কিন্তু রাজনীতিতে প্রভাবশালী নয়। তার কারণ হচ্ছে এরা এতই ছোট, তার মধ্যে নিজেদের মধ্যে মতান্তর, মতভেদ নিয়ে নানানভাবে বিভক্ত, আর জনবিচ্ছিন্নতা। তো এখন তাদের দলের মধ্যে অভ্যন্তরের গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক কেন্দ্রিকতা, যেটা খুব প্রিয় শব্দ আমাদের বামপন্থীদের, সেই গণতান্ত্রিক কেন্দ্রিকতা, বাম কেন্দ্রিকতা বা গণতন্ত্রের চর্চা করতে গিয়ে তারা জনসমর্থন পায় না, আর নিজেরা বেশি বিভক্ত হয়, বেশি বিভক্ত। কারণ আজকের উপসংহারের মূল প্রতিপাদ্য বিষয় যে দলগুলো প্রতিষ্ঠান হলো কিনা। ছোট ছোট বাম দলগুলো তাদের যে নীতি আদর্শের কথা আমি যেটা শুরুতে বলেছি, সে নীতি আদর্শ ঠিক আছে, সমাজ বদলের স্বপ্ন তারা দেখায় ঠিকই, এবং সে প্রক্রিয়া পদ্ধতি নিজেদের মধ্যে চালুও রাখে। সমস্যাটা হয়ে গেল যে রাজনীতিতে সবচেয়ে বড় কথা জনসমর্থন পাওয়া, সেই জায়গাটিতে তাদের দুর্বলতা হয়ে গেছে। তার কাছে তুলনামূলক বিচারে আমাদের বুর্জোয়া যে দলগুলো আছে, সেই দলগুলো চেয়ে এরা কিন্তু অনেক গণতান্ত্রিক, কিন্তু সমস্যাটা হচ্ছে রাজনীতির মানুষকে বুঝতে পারে না। আমিরুল ইসলামের কি অভিজ্ঞতা? আপনি যে আওয়ামী লীগ বলেন, যে আওয়ামী লীগ তারা কিভাবে জনসমর্থন পেল? ধরেন যে আপনি সেই ৬৬ সালের ৬ দফা থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধে তারা যেতে পারলো, স্বাধীনতার নেতৃত্ব দিতে পারলো, এমনকি 1972 সালের পরে ৭৩-এ একটি বড় বিরোধীদের মুখে পড়লো, যারা আওয়ামী লীগ করেছে, যুদ্ধ করেছে, তারাই তাদের বিরুদ্ধে দল করলো। আমি যদি জাসদের কথা বলি, ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে, জাতীয় ৪ নেতাকে হত্যা করে আওয়ামী লীগকে একরকম কবর দেওয়ার চেষ্টা করা হলো। তারপরেও আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়ালো, এবং আমি যদি এখন দেখি ২০০৮ সালের পরে অনেকটা সময় ধরে আওয়ামী লীগ আছে, নির্বাচনের মধ্য দিয়ে আছে। সেটি কি কারণে, আপনি কি বিশ্লেষণ করেন? আওয়ামী লীগের যে রুট,
এত গভীরে পথিত যে এটার যতই বিরোধী দল গড়ে উঠুক না কেন, এর সাংগঠনিক যে ভিত, এটা অন্য কোনো দল সেখানে যেতে পারে নাই। এবং যে সমস্ত ভোটের রাজনীতির সময় নানা কিছু নানাভাবে ঘটে, কিন্তু সেটাকে আমাদের জননেত্রী শেখ হাসিনা তিনি হাল ধরলেন যখন এসে 21 সালে, তখন এই সংগঠনটির যে আমি যেটা বলছিলাম যে বিচ্যুতিগুলো ছিল সেগুলোকে তিনি সমস্ত একত্রিত করতে পারলেন। তারপরে আরেকটি আঘাত আসলো, রাজ্জাক সাহেব যখন একটা বাকশাল হলো, তো সেটাকেও তিনি উত্তরণ করলেন। তার ফলে দলটি আবার কিন্তু বঙ্গবন্ধুর যে রাজনৈতিক ভিত্তিগুলো ছিল গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, সেই জায়গাটা আবার পুনঃস্থাপিত। আমরা এটা বলবো যে একটি বড় দল, একটি প্রাচীন দল, একটি আদর্শবাদী দল এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব তাদের ঝোলায় আছে, সেই দলেরও একজন ক্যারিসমেটিক লিডার দরকার হয়। ক্যারিসমেটিক লিডার দরকার হয়, ক্যারিসমা শেখ হাসিনা নিজে করেছেন। হ্যাঁ, সে নিজে করেছেন। এবং সেটার কে শুধুমাত্র ক্যারিসমার উপরে যদি নির্ভর করতে যায় তখন কিন্তু আরেকটা বিপদ আছে। অর্থাৎ ক্যারিসমেটিক আমাদের জন্য দরকার, এর অর্থ ক্রিয়েট এ বিগার কনসলিডেশনস এবং কনফিডেন্স, এবং কোনো সমস্যা হলে যাতে তার ক্যারিসমাটা কাজে লাগে সে ক্রাইসিসের সময়। কিন্তু এটা উপরে যদি আমরা নির্ভরশীল হয়ে যাই তাহলে কিন্তু ক্যারিসমা যেমন আপনার সেখানে বিপদগ্রস্ত হতে পারে। 2007 সালে আবার প্রমাণিত হয়েছে, যখন 111-এর সরকার হয়েছিল, তখন তো আবার তার ক্যারিসমাতেই আবার ধরেন উত্তরণ ঘটেছে আওয়ামী লীগের। ঘটেছে, এবং এইটাই সেজন্য বলছি ক্যারিসমা ইজ ভেরি গুড, কিন্তু এর উপরে যদি কেউ নির্ভর করতে চায় সম্পূর্ণভাবে তখন দলের জন্য আবার ক্ষতিকর হতে পারে। তো সেই জন্য এখন হাইব্রিড কথাটা এসেছে। হ্যাঁ, বঙ্গবন্ধু যে ক্যারিসমা ছিলেন, কিন্তু ক্যারিসমা থাকা সত্ত্বেও তিনি যে তাকে আমরা বাঁচাতে পারি না, কিন্তু তার যে রাজনৈতিক কর্মকাণ্ডের ভিতরে তার যে পার্টির রেগুলার মিটিং থেকে শুরু করে ডিসিশন মেকিং প্রসেস, কাউন্সিল, যেটা জননেত্রী শেখ হাসিনা কিন্তু সেটা করছেন, যে কাউন্সিল মিটিংগুলো, তারপরে কমিটি প্রত্যেকটা জায়গায় তারা আছে, থানাতে, ইউনিয়নে, সমস্ত জায়গায় সেখানকার রেগুলার জিনিসগুলো হচ্ছে। কিন্তু যেটা হচ্ছে যে তাদেরকে দায়িত্বশীল তার দিকে যে দায়বদ্ধতার জায়গাটা, সেই জায়গাটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে। এবং আরেকটি জিনিস যেটা ঘটছে যে সবসময় খেয়াল রাখতে হবে যে দলকে নিয়ে যেন কেউ বাণিজ্য না করে। এবং এইটা আমরা যখন আওয়ামী লীগ করতাম তখন কিন্তু এটা কখনোই ছিল না। বঙ্গবন্ধুর, আপনি কি মনে করেন যে এখন আওয়ামী লীগে এই প্রবণতা বেড়েছে? এটা প্রচণ্ডভাবে বেড়ে গেছে, যে কারণে এত কিছু উন্নয়ন ঘটছে যে এটা তো আমরা কখনো কল্পনা করতে পারি নাই 70s-এ, যে শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে জায়গায় ইকোনমিক ডেভেলপমেন্টটা যে জায়গায় গেছে, আমরা একটা মধ্যম আয়ের জায়গাতে পৌঁছে গেছি সব দিক থেকেই। তো সেই সময় তো এই আমাদের রাজনৈতিক ঘাটতিটা হওয়ার কথা নয়। অর্থাৎ সেই জায়গাটাতে যে উনি নিয়ে যেতে পেরেছেন, এটা একটা বড় রকমের অর্জন। সেই অর্জন থাকা সত্ত্বেও যে ঝুঁকি থেকে যাচ্ছে, ঝুঁকি থাকছে এই কারণে যে ওই যারা ভোট দেবে তারা জননেত্রী শেখ হাসিনার প্রতি এবং আওয়ামী লীগের এই অর্জনের প্রতি তাদের প্রচণ্ড রকম আস্থা আছে, কিন্তু যে লোকালি তারা যে ডিসকমফোর্টটা ফিল করছে প্রত্যেকটা সময়, যে কোনো কিছু দিতে গেলে একটা চাকরি দিতে গেলে টাকা লাগবে, একটা কোনো কাজ করতে গেলে টাকা লাগবে, ব্যবসা বাণিজ্য করতে গেলে ভাগ দিতে হবে। তো এই যে সমস্ত জায়গায় ঘটনাগুলো ঘটছে, এতে গ্রাম পর্যায়ে মানুষের আওয়ামী লীগের সাপোর্টাররা তারা মনে ব্যথা পাচ্ছে। এই ব্যথাটা রয়েছে। আনোয়ার হোসেন কি মনে করেন তাহলে আওয়ামী লীগের মতো একটি বড় সংগঠন, প্রাচীন সংগঠন, তাদেরকে প্রাতিষ্ঠানিকতা করতে হলে কি করা দরকার বলে আপনার মনে হয়? একটু পেছন থেকে শুরু করে আওয়ামী লীগ কেন জনসমর্থন পেল 47 থেকে 71? মোটা দাগে কয়েকটি কথা বলে নেই। আওয়ামী লীগের জন্মলগ্নে 23শে জুন 1949 রোজ গার্ডেনে 42 দফা দাবি প্রণয়ন করা হয়েছিল। আপনি যে 2 মিনিটে শেষ করতে পারেন। এই 42 দফা দাবি প্রত্যেকটি সেই সময় এই প্রদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের মনের কথা।
আওয়ামী লীগ সবসময় কিন্তু মনের বাঙালির মনের কথাটা বুঝেছে ভালো, বিশেষ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু যখন সার্বিক নেতৃত্ব গ্রহণ করলেন ৬৬ পর থেকে আওয়ামী লীগ আরও জনগণ লগ্ন দল হয়ে উঠল। এবং সেই সময় সিরাজুল আলম খানের একটা মন্তব্য মনে পড়ছে, কারণ আমি তো ৬৫-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হয়ে আসি, সিরাজুল আলম খানের সান্নিধ্যে অনেক সময় যাবার সুযোগ হয়েছিল। তিনি বলেছিলেন একটা সভায় যে শেখ মুজিবের নেতৃত্বে, তখনও শেখ মুজিব বঙ্গবন্ধু হননি ৬৯-এর আগে, নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করতে হবে। কেন? তিনি বললেন যে লোকে তার কথা শোনে, কারণ তার সম্মোহন বাগ্মিতা সবকিছু মিলিয়ে আর বাঙালির মন পড়তে পারতেন বঙ্গবন্ধু। এখনকার আওয়ামী লীগের জন্য আপনার পরামর্শ কি হবে? আওয়ামী লীগ ভোটের রাজনীতিটা ভালো বুঝেছে সবসময়। 1970-এর নির্বাচনে দেখা গেছে এখনো আওয়ামী লীগ ভোটের রাজনীতি করছে, জোটের রাজনীতিও করছে, কিন্তু 47-71 যে আদর্শ ভিত্তিক ভোটের রাজনীতি, তার থেকে আওয়ামী লীগের অনেকটাই বিচ্যুতি ঘটেছে। তার অনেক প্রমাণ আছে, সেই জন্য সেটা আমাদের বিপন্ন বিষয়। কারণ আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র দল প্রাচীনতম মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া, সেই আওয়ামী লীগের বিভ্রান্তি বিচ্যুতি আমাদের জন্য বিপন্ন বিষয় তৈরি করে। এবং অনেক দৃষ্টান্তের মধ্যে ছোট করে বলি হেফাজত প্রীতি। আমরা মনে করি যে আওয়ামী লীগের এই বিভ্রান্তি কাটিয়ে ওঠা হয়তো সেই দলের জন্য এবং রাষ্ট্রের জন্য, দেশের জন্য। সেইটাই আশা করি। আজকের আলোচনা শেষে আমরা সেই উপসংহারে থাকতে চাই, যদিও আমরা এই উপসংহার টানবো এই মাসের আলোচনা শেষে। দর্শক আপনারাও থাকুন। আজকের মতো শেষ করছি উপসংহার। ধন্যবাদ জানাচ্ছি মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনতা ঘোষণাপত্রের রচয়িতাদের অন্যতম ব্যারিস্টার আমিনুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, দুজনকে ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আপনাদেরও আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, ফিরবো আগামীকাল শনিবার রাত 10টায়। আলোচনা করবো রাজনৈতিক দল কতটা প্রতিষ্ঠান হলো, এ নিয়ে থাকবেন আপনারা, থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।